হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অধিকারীজ গুরুকুল। দেখো আজকে আমরা কি করব সেটা সম্পর্কে আমরা আগে জেনে নিই। ওকে, তোমরা মোটামুটি সবাই জানো যে 480টা মাত্র ভ্যাকান্সি রয়েছে ফুড এশায়, আর ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 13.5 লক্ষের কাছে। ঠিক আছে, তো আমাদেরকে জানতে হবে যে কিরকম ভাবে পড়লে আমরা পাশ করতে পারবো। এবার দেখো মোটামুটি ভাবে এর আগের বার 70 থেকে 80-র মধ্যে কাট অফ ছিল মেবি। ওকে, তো এখন আমাদের এই 80 ধরলে বা 70 ধরে এগুলো হবে না, আমাদের মোটামুটি নাম্বারটা রাখতে হবে 80 থেকে 85-র মধ্যে। কারণ কি? কারণ হচ্ছে কম্পিটিশন লেভেল অনেক বেড়ে যাবে এবার, যেহেতু এত বছর পরীক্ষা হয়নি আর মাত্র 480টা সিট বেরিয়েছে। তো সেই জন্য আমাদের আগে কি করতে হবে, সব চ্যাপ্টার আগে শেষ করতে হবে। কিভাবে শেষ করব? এই 3 মাসের মধ্যে, জানুয়ারিতে পরীক্ষা, তো এই 3 মাসের মধ্যে সব কিছু ডেসক্রিপটিভ আলোচনা করিয়ে, ক্লাস করিয়ে, ঠিক আছে, তার উপর আবার এমসিকিউ প্র্যাকটিস করিয়ে কিন্তু শেষ হবে না। আর জিকে একটা হিউজ সিলেবাস, ঠিক আছে, তো সেইভাবে কিন্তু জিকে 3 মাসে শেষ করা সম্ভব নয়। তো আমাদের কি করতে হবে, একটা সঠিক পথ বরাবর অনুসরণ করতে হবে যাতে কিন্তু আমরা পাশ করতে পারি, সেটা কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। তো মোটামুটি তোমরা জানো যে স্যার ম্যাথের ক্লাস শুরু করে দিয়েছে, সেখানে যাতে 50-এ 85, ম্যাথ এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু 50-এ 50 পাওয়া যায়। ঠিক আছে, তো স্যার কিন্তু সেভাবেই প্র্যাকটিস সেট করাচ্ছে, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো করে নিও। আর আমি যেটা করাবো সেটা হিস্ট্রি হোক, পলিটি হোক, সংবিধান হোক বা জিকের অন্যান্য চ্যাপ্টারগুলো হোক, সেগুলো সম্পর্কে আমি কি করাবো, ডেসক্রিপটিভ আলোচনা করাবো, প্লাস কিন্তু আমরা এমসিকিউ অ্যান্সার করব, কারণ এমসিকিউটাও খুব প্রয়োজন আর তোমাদের ডেসক্রিপটিভ জানাটাও খুব প্রয়োজন। ঠিক আছে, তো একটা ক্লাসের মধ্যেই আমি এই দুটোই শেখাবো, তো তোমাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঠিক আছে, তো অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। যেমন বলি, আজকে আমরা জৈনিজম বুদ্ধিজম পড়াবো। ঠিক আছে, তো আমি এই এমসিকিউগুলো প্রিভিয়াস ইয়ার থেকে নিয়েছি আর অপশানগুলো এমনভাবেই দিয়েছি যাতে কিনা এই জৈনিজম বুদ্ধিজম পুরোপুরি যাতে ওই অপশানগুলোর থেকে আমি ডিটেলসে আলোচনা করে কভার করে দিতে পারি। আর তোমরা মোটামুটি যারা আমার ক্লাস করো সবাই জানো যে শুধু কিন্তু এমসিকিউ এর আনসার বলে দিয়ে আমার কাজ নয়। ঠিক আছে, আমি কিন্তু ডিটেলসে আলোচনা করে দিই। তো সেইভাবে আমরা এগোবো। খাতা পেন নিয়ে বসো, যেগুলো আমি বলবো অবশ্যই লিখে নিও। যারা মোটামুটিভাবে সিরিয়াস যে হ্যাঁ পাস করতে হবে এরকম, তো তারা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখো। তো শুরু করা যাক। দেখো, কোথায় ভগবান বুদ্ধদেব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল? ওকে, কোথায় করেছিল? রাজগীর, বৌদ্ধগয়া, সারনাথ নাকি কুশীনগর? এখানে অ্যান্সার হয়ে যাবে কুশীনগর। এবার আমরা জেনে নেব বুদ্ধদেব সম্পর্কে যাবতীয় তথ্য, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এই বুদ্ধিজম আর জৈনিজম থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। প্রথম, বুদ্ধদেব কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিল? তখন অ্যান্সার হয়ে যাবে 563 খ্রিস্টপূর্বাব্দে। এটা কিন্তু পরীক্ষায় অলরেডি এসে গেছে। ঠিক আছে, কোন বংশে জন্মগ্রহণ করেছিল? শাক্য বংশে। ঠিক আছে, তাহলে কোন বংশে জন্মগ্রহণ করেছিল? শাক্য বংশে। কোথায় জন্মগ্রহণ করেছিল? নেপালে কুপিলাবস্তু বা কপিলাবস্তু, অনেক বই লেখা আছে, কপিলাবস্তু শহরে লুম্বিনী উদ্যানে তিনি জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, কোন দিনে? বৈশাখী পূর্ণিমার দিনে তিনি জন্মগ্রহণ করেছিল। ওকে, এবার বুদ্ধকে কি বলা হয়? শাক্যমুনি বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেছিল, তাই তেনাকে কি বলা হয়? শাক্যমুনি বলা হয়। ওকে, বুদ্ধদেবের মায়ের নাম কি ছিল? বুদ্ধদেবের মায়ের নাম ছিল মহামায়া। বুদ্ধদেবের মায়ের নাম কি ছিল? মহামায়া। আর পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল সুদবোধন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, পিতার নাম ছিল সুদবোধন। এবার দেখো, অনেক সময় পরীক্ষা এটা দিয়ে দেয় যে গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাবে কি? সিদ্ধার্থ। মোটামুটি তোমরা সবাই জানো সিদ্ধার্থ ও তথাগত, এই দুটো নামই কিন্তু তার বাল্য নাম ছিল। ঠিক আছে, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল? যশোধরা। গৌতম বুদ্ধ কত বছর বয়সে বিবাহ করেছিল? 16 বছর বয়সে বিবাহ করেছিল। তার ছেলের নাম কি ছিল? তার ছেলের নাম ছিল রাহুল। ওকে, তার ছেলের নাম কি ছিল? রাহুল। এবার দেখো, গৌতম বুদ্ধের গুরুর নাম কি ছিল? গৌতম বুদ্ধের গুরুর নাম ছিল আলারকামা। ওকে, এবার গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা কিছু বলবো, তো সেইগুলো তোমরা মন দিয়ে শোনো, গল্পের মতো করে নেবে, তাহলে মনে থাকবে। ওকে, গৌতম বুদ্ধ বাল্যকালে তার মাসি বা এক কথায় বিমাতাও বলা যায়, তার কাছে মানুষ হয়েছিল। তার নাম কি? গৌতমী। তার নাম কি বললাম? গৌতমী। এই গৌতমের কাছে মানুষ হয়েছিল বলে তার নাম হয়েছিল গৌতম বুদ্ধ। ঠিক আছে, এবার দেখো, গৌতম বুদ্ধ তো আমি বললামই যে 16 বছর বয়সে তিনি বিবাহ করেছিল, আর 29 বছর বয়সে তার একটা পুত্র সন্তান হয়েছিল যার নাম কিনা ছিল রাহুল। তো 29 বছর বয়সে তিনি রাস্তায় একজন বৃদ্ধ মানুষ, একজন অসুস্থ মানুষ, আর একটা মৃতদেহ, আর একজন তপস্বী, মানে যারা ধ্যান করে, ঠিক আছে, বা কোনো কিছু তপস্যা করে,
তো তাকে দেখে গৃহত্যাগ করেছিল। এই গৃহত্যাগ করার ঘটনাকে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারবার পরীক্ষায় দেয়। গৌতম বুদ্ধের গৃহত্যাগ করার ঘটনাকে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। ঠিক আছে, ভিনিষ্ক্রমণ। এবার দেখো, তিনি যখন গৃহত্যাগ করেছিল তখন তার সাথে দুজনকে নিয়ে গেছিল। একটা ছিল রথ চালক চান্না, খুব ইম্পর্টেন্ট, চান্না ছিল রথ চালক। আর কি ছিল? একটা ঘোড়া নিয়ে গিয়েছিল, ঘোড়াটার নাম কি? কণ্ঠক। ঘোড়াটার নাম কি বললাম? কণ্ঠক। ঠিক আছে, তো এই দুজনকে নিয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন, যেটার নাম কি? মহাভিনিষ্ক্রমণ। ওকে, এবার তারপরে তিনি একজন গুরু পেয়েছিলেন যার নাম আলারকামা, আমি একটু আগেই বলে দিলাম। তারপরে তিনি নৈরঞ্জনা নদী থেকে স্নান করেছিল। ঠিক আছে, এটা কিন্তু বারবার পরীক্ষায় দেয় যে কোন নদীতে স্নান করে গৌতম বুদ্ধ ধ্যান শুরু করেছিল। ঠিক আছে, তখন অ্যান্সার হয়ে যাবে নৈরঞ্জনা নদী। নৈরঞ্জনা নদীতে স্নান করে সুজাতা নামে একজন বণিক কন্যার হাত থেকে পরমান্ন গ্রহণ করেছিল, অর্থাৎ পায়েস গ্রহণ করেছিল। তারপরে তিনি অশ্বত্থ গাছের তলায়, এই যে এই ছবিটা দিয়েছি আমি, এই অশ্বত্থ গাছের তলায় কি করেছিল? ধ্যানে বসেছিল। ওকে, তো এই অশ্বত্থ গাছের তলায় যেহেতু তিনি ধ্যানে বসে জ্ঞান লাভ করেছিল, তাই এই অশ্বত্থ গাছটাকে কি বলা হয়? বোধিদ্রুম বা বোধিবৃক্ষ। এই অশ্বত্থ গাছটাকে কি বলা হয় বললাম? বোধিবৃক্ষ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, বোধিবৃক্ষ। ঠিক আছে, আর যেই স্থানটায় তিনি পেয়েছিলেন এই জ্ঞান লাভ, সেই স্থানটাকে পুরোটাকে কি বলা হয়? বুদ্ধ গয়া। কি বলা হয়? বুদ্ধ গয়া। তাহলে এখনো পর্যন্ত আমরা কটা জিনিস পড়লাম? অনেক জিনিস পড়েছি। তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো পড়লাম, যে গাছটার নিচে বা যে অশ্বত্থ গাছটার নিচে তিনি জ্ঞান লাভ করেছিলেন তার নাম বোধিবৃক্ষ, আর যেই স্থানে তিনি জ্ঞান লাভ করেছিল তার নাম কি? বুদ্ধগয়া। আর তিনি যখন গৃহত্যাগ করেছিল সেটার নাম কি ছিল? মহাভিনিষ্ক্রমণ। ওকে, তো এটুকু পর্যন্ত এখন আমরা পড়লাম। তারপরে তিনি যখন জ্ঞান লাভ করা হয়ে গেল, তখন তিনি বারাণসীর কাছে সারনাথে, এটা তো বহুবার পরীক্ষা এসেছে, তিনি কোথায় প্রথম ধর্ম প্রবর্তন করেছিল? সারনাথে। সারনাথ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে, ইউপিতে। উত্তরপ্রদেশে সারনাথে তিনি প্রথম 5 জনকে তার ধর্ম সম্বন্ধে শুনিয়েছিলেন। ঠিক আছে, তো এই ঘটনাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। তাহলে এখন আমরা নতুন একটা জিনিস শিখলাম, যেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, যেটা কিনা কি ছিল? যেটা ছিল গৌতম বুদ্ধের প্রথম ধর্ম প্রবর্তনের কাহিনী। ঠিক আছে, যেটাকে বলা হয়, এই ঘটনাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। সেখানে 5 জন শিষ্যকে তিনি প্রথম ধর্মের কথা শুনিয়েছিল। ওকে, তার মৃত্যু হয়। তার মৃত্যু হয় 486 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়? উত্তরপ্রদেশে গোরখপুর নামক জেলায় কুশীনগরে দেহত্যাগ করে। এই যে এখানে অ্যান্সারটা কুশীনগর, তাই না? তো কুশীনগরে তিনি দেহত্যাগ করেছিল। কত বছর বয়সে? 80 বছর বয়সে। 80 বছর বয়সে তিনি বিহারে উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় কুশীনগরে দেহত্যাগ করেন। ঠিক আছে, এবার বৌদ্ধদেবের 3টে রত্ন ছিল, ত্রিরত্ন যেটাকে আমরা বলি। কি কি ছিল? বুদ্ধ, ধর্ম আর সংঘ। কি কি ছিল বললাম? বুদ্ধ, যার অর্থ জ্ঞান। ওকে, আর কি ছিল? ধর্ম, যার অর্থ কি? মত। ঠিক আছে, বা মত পার্থক্য যেরকম হয় সেটা হচ্ছে মত। তারপরে সংঘ, সংঘ মানে কি? মঠ। তো এই ছিল তার ত্রিরত্ন। এবার বৌদ্ধদের ধর্মগ্রন্থ কি ছিল? বৌদ্ধদের ধর্মগ্রন্থ ছিল ত্রিপিটক। এটা কি ভাষায় রচিত ছিল? এটা ছিল পালি ভাষায় রচিত। ঠিক আছে, তো এইগুলো গেল আমাদের বুদ্ধদেব সম্পর্কে ডিটেলসে আলোচনা। এর বাইরে বুদ্ধদেব সম্পর্কিত কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কোনটি বুদ্ধদেবের পবিত্র গ্রন্থ? উপনিষদ, বেদ, ত্রিপিটক নাকি হচ্ছে আগমস? এখানে অ্যান্সার হয়ে যাবে, আমি একটু আগেই পড়লাম, ত্রিপিটক। এটা কি ভাষায় রচিত? এটা রচিত হচ্ছে পালি ভাষায়, তাই তো? এটা কি ভাষায় রচিত? এটা পালি ভাষায় রচিত। এবার দেখো, এই ত্রিপিটককে 3টে ভাগে ভাগ করা হয়। কি বললাম? 3টে ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে সুত্ত পিটক, একটা হচ্ছে বিনয় পিটক, আর একটা হচ্ছে অভিধর্ম পিটক। ঠিক আছে, কি বললাম? একটা হচ্ছে অভিধর্ম পিটক। কোনটা কি একটু জেনে নি। সুত্ত পিটকে রয়েছে বুদ্ধের বাণী। এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট বলেই আমি বলছি, এমনি কিন্তু গল্প বলার জন্য বলছি না। ওকে, সুত্ত পিটকে কি রয়েছে? বুদ্ধের বাণী রয়েছে। এটা কিন্তু পরীক্ষায় আসে যে বুদ্ধের বাণী কোন ইয়েটাতে রয়েছে, তখন হয়ে যাবে সুত্তর পিটক। ঠিক আছে, বিনয় পিটকে কি রয়েছে? বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় যে কর্তব্য, তাদের কি কি কর্তব্য পালন করতে হবে, বা বুদ্ধ যে সংঘটা তৈরি করবে তার নীতি কি, সেইগুলো রয়েছে বিনয় পিটক। আর অভিধর্ম পিটকে কি রয়েছে? দার্শনিক ধারণার বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়া আছে এই অভিধর্ম পিটকে।
ঠিক আছে। আর এই ত্রিপিটক কি ভাষায় রচিত বললাম? পালি ভাষায় রচিত। আর বেদ তো তোমরা জানোই, বেদ 4টে বেদ রয়েছে আমাদের। কি কি? এটা জৈনজম বুদ্ধিজমের মধ্যে পড়ছে না, তাও আমি বলে দিচ্ছি। বেদ কটা রয়েছে আমাদের? 4 বেদ পড়েছি, তাই না? কি কি বেদ রয়েছে বলো? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। ঠিক আছে। আর উপনিষদ কি? উপনিষদকে বেদান্ত বলা হয়, তাই না? উপনিষদকে কি বলা হয়? বেদান্ত বলা হয়। উপনিষদের ইংরেজি অনুবাদ কে করে? চার্লস উইলকিন্স। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্য। আর আমাদের যে সত্যমেব জয়তে, ঠিক আছে, এই কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই মুন্ডক উপনিষদ থেকে। ঠিক আছে। তো এইগুলো মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো আমি পরে পড়াবো। বেদ, উপনিষদ, বেদের চ্যাপ্টারে আমি পড়াবো। তো পরের প্রশ্ন দেখো, কোথায় মহাবীরের জন্মগ্রহণ করেছিল? আচ্ছা, বৌদ্ধ ধর্মের মধ্যে প্রধান কে ছিল? বুদ্ধদেব। এইবার আসছি জৈন ধর্মের মধ্যে প্রধান কে ছিল? এই মহাবীর। এইবার জৈন ধর্ম সম্পর্কে আমরা জেনে নেব কিছু তথ্য। ঠিক আছে। জৈন ধর্মের প্রথম প্রবর্তক যদি বলে তাহলে কি হয়ে যাবে? ঋষভদেব। খুব ইম্পর্টেন্ট কিন্তু যেগুলো আমি বলছি। জৈন ধর্মের যদি প্রথম প্রবর্তক বলে তাহলে হয়ে যাবে ঋষভদেব। এই প্রশ্নগুলো এইভাবে কিন্তু দেবে আর ঘুরিয়ে ফিরিয়ে দেয় খুব। ঠিক আছে। প্রথম প্রবর্তক যদি বলে তাহলে হয়ে যাবে ঋষভদেব। যদি বলে প্রকৃত প্রবর্তক, একটা আছে প্রথম, একটা আছে প্রকৃত। প্রকৃত প্রবর্তককে? প্রকৃত প্রবর্তক হয়ে যাবে পার্শ্বনাথ। কি হয়ে যাবে? পার্শ্বনাথ। ইনি ছিল জৈনদের 23তম তীর্থঙ্কর। জৈনদের মোট তীর্থঙ্কর ছিল 24টা, তার মধ্যে ঋষভদেব ছিল প্রথম। আর 23তম তীর্থঙ্করটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পার্শ্বনাথ, তিনি ছিল প্রকৃত প্রবর্তক। আর যদি বলেই প্রধান প্রবর্তক, ঠিক আছে, এই 4টে জিনিসই আসবে কিন্তু মনে রেখে দেবে। একটা হচ্ছে প্রথম, যেটা হচ্ছে ঋষভদেব, একটা প্রকৃত যেটা পার্শ্বনাথ, আর একটা প্রধান প্রবর্তক যেটা হবে এই মহাবীর বা বর্ধমান মহাবীর। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। ইনি কততম? ইনি 24তম তীর্থঙ্কর। ওকে। তো তার সম্পর্কে প্রশ্নটা এখানে দিয়েছে যে মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিল? বাংলা, বিহার, উড়িষ্যা নাকি উত্তরপ্রদেশ? এখানে দেখো অ্যান্সার হয়ে যাবে কোথায়? বিহারে। ঠিক আছে। বৈশালী জেলার কুন্দগ্রামে মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিল? কুন্দগ্রামে। ঠিক আছে। কি বললাম? কুন্দগ্রামে জন্মগ্রহণ করেছিল, যেটা কিনা বৈশালী জেলায় অবস্থিত। 540 খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেছিল। তার স্ত্রী ছিল যশোদা। তার স্ত্রীর নাম কি ছিল? যশোদা। ঠিক আছে। তিনি দেহত্যাগ করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব আসে, যে তিনি দেহত্যাগ করে কোথায়? বিহারের পাবা নামক স্থানে তিনি কি করে? দেহত্যাগ করে 72 বছর বয়সে তিনি দেহত্যাগ করেছিলেন। ঠিক আছে। কত খ্রিস্টপূর্বাব্দে? 468 খ্রিস্টপূর্বাব্দে। ওকে। জৈন ধর্মের 3টি রত্ন ছিল কি কি? সদ্বিশ্বাস, সদ্জ্ঞান আর সৎ আচরণ। তাহলে এই গেল আমাদের মহাবীর সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল? রাজগৃহ, কাশ্মীর, পাটলিপুত্র, বৈশালী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। ঠিক আছে। এবার আমাদের আগে জানতে হবে যে বৌদ্ধ সম্মেলন প্রথম কোথায় হয়েছিল। বৌদ্ধ সম্মেলন প্রথম হয়েছিল রাজগৃহে। রাজগৃহে হয়েছিল প্রথম। সেখানে কি হয়েছিল? সেখানে শাসক ছিল অজাতশত্রু। ঠিক আছে। সেখানে শাসক কে ছিল? সেখানে শাসক ছিল অজাতশত্রু। তখনকার সময় শাসক ছিল অজাতশত্রু। ওকে। দ্বিতীয় কোথায় হয়েছিল? দ্বিতীয় হয়েছিল বৈশালীতে। তাহলে সেকেন্ড হয়েছিল বৈশালীতে। তখন কে ছিল? তখন শাসক ছিল কালাশোক। আমি যেগুলো বলছি সবই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে। তখন শাসক ছিল কালাশোক। ঠিক আছে। এবার তৃতীয় চেয়েছে। তৃতীয় কোথায় হয়েছে? তৃতীয় হয়েছে পাটলিপুত্রে। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে পাটলিপুত্র। তাহলে পাটলিপুত্রে তখন শাসক কে ছিল? তখন শাসক ছিল অশোক। ওকে। তখন শাসক কে ছিল? অশোক। আর কাশ্মীরে হয়েছিল ফোর্থ। কাশ্মীরে হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন 78 খ্রিস্টপূর্বাব্দে, যেটার সময় শাসক কে ছিল? যেটার সময় শাসক ছিল কনিষ্ক। ঠিক আছে। এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনে যদি বলে সভাপতি কে ছিল, তখন হয়ে যাবে বসুমিত্র। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তাহলে চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিল? এই বসুমিত্র। এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনে এই বৌদ্ধরা 2 ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে হীনযান, একটা হচ্ছে মহাযান। তো এই হীনযান কারা ছিল? যারা বুদ্ধের খড়ম পূজা করত, যে খড়মটা পড়তো সেটাকে পুজো করত। ঠিক আছে। আর মহাযানরা কি করতো? বুদ্ধের মূর্তি পুজো করত। তো এই 2 ভাগে ভাগ হয়ে গেছে কোন সম্মেলনে? চতুর্থ বৌদ্ধ সম্মেলনে। ঠিক আছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বৌদ্ধ সম্মেলন সম্পর্কে ডিটেলসে বলে দিলাম, এগুলো তোমরা অবশ্যই শুনে নেবে, নোট করে নেবে। ওকে। পরের প্রশ্ন দেখো, জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে ছিলেন? ঠিক আছে। মহাবীর, পার্শ্বনাথ, এটা পার্শ্বনাথ না, এটা পার্শ্বনাথ। ঠিক আছে। পার্শ্বনাথ নাকি অজিত নাকি ঋষভদেব? একটু আগেই আমি পড়লাম প্রকৃত প্রবর্তক কে ছিল? পার্শ্বনাথ। যদি বলে প্রধান প্রবর্তক তাহলে হয়ে যাবে মহাবীর। আর যদি বলে প্রথম প্রবর্তক তাহলে হয়ে যাবে ঋষভদেব। ঠিক আছে। অজিত ছিল দ্বিতীয় তীর্থঙ্কর। ঠিক আছে।
প্রথম কে ছিল? প্রথম ছিল হচ্ছে ঋষভ, মহাবীর ছিল 24তম, আর পার্শ্বনাথ কি ছিল? 23তম তীর্থঙ্কর। ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট, আমি বলে দিলাম। পরের প্রশ্ন দেখো, জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কি ভাষায় রচিত? প্রাকৃত, পালি, সংস্কৃত নাকি হিন্দি? এবার আমরা জেনে নিই জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কি ছিল। জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কি ছিল? দ্বাদশ উপাঙ্গ। ওকে, এটা কি ভাষায় রচিত? এটা প্রাকৃত ভাষায় রচিত। এটা কি ভাষায় রচিত? প্রাকৃত। কোথাও কোথাও অর্ধমাগধীও দেওয়া থাকতে পারে, তো অর্ধমাগধীও কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওকে, প্রাকৃত বা অর্ধমাগধী একই ভাষা, তো দ্বাদশ উপাঙ্গ হচ্ছে এই প্রাকৃত ভাষায় রচিত। ওকে, জৈন ধর্মে প্রাণী হত্যা কিন্তু নিষিদ্ধ ছিল, মানে প্রাণী হত্যা পুরোপুরি মানা করে দিয়েছিল ওরা। ঠিক আছে, তো প্রাণী হত্যার ব্যাপার এখানে ছিল না। এবার দেখো আর একটা জিনিস আমি বলে দিই, যেরকম আমরা বৌদ্ধ সম্মেলন পড়লাম সেরকম কিন্তু জৈন সম্মেলনও আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় জৈন সম্মেলন। দ্বিতীয় জৈন সম্মেলন কোথায় হয়েছিল? বল্লভীতে হয়েছিল। ঠিক আছে, বল্লভী কোথায়? বল্লভী হচ্ছে গুজরাটে। এখানে হয়েছিল দ্বিতীয় জৈন সম্মেলন। এখানে জৈনরা শ্বেতাম্বর আর দিগম্বর এই দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল। কি কি বললাম? শ্বেতাম্বর আর দিগম্বর, এই দুটো ভাগে ভাগ হয়েছিল কোন সম্মেলনে? তখন অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় সম্মেলনে। ঠিক আছে, আর প্রথম যে জৈন সম্মেলন হয়েছিল সেটাই এই দ্বাদশ উপাঙ্গ বা দ্বাদশ অঙ্গ। আগে ছিল দ্বাদশ অঙ্গ, পরে হয়েছে দ্বাদশ উপাঙ্গ। তো এইটা লেখা হয়েছিল হচ্ছে প্রথম জৈন সম্মেলনে। ওকে, পরের প্রশ্ন দেখো, বুদ্ধচরিত গ্রন্থের লেখককে? অশ্বঘোষ, ভদ্রবাহু, নাগার্জুন নাকি হর্ষবর্ধন? বুদ্ধচরিত কে লিখেছিল? এখানে অ্যান্সার হয়ে যাবে অশ্বঘোষ। ঠিক আছে, এবার দেখো হর্ষবর্ধন কি লিখেছিল? প্রিয়দর্শিকা লিখেছিল, তাই না? আর কি লিখেছিল? রত্নাবলী লিখেছিল, খুব ইম্পর্টেন্ট। তারপরে নাগানন্দ লিখেছিল। এবার দেখো ভদ্রবাহু, ভদ্রবাহু কি লিখেছিল? জৈন গ্রন্থ লিখেছিল কল্পসূত্র। কি লিখেছিল? কল্পসূত্র। এটাও কিন্তু পরীক্ষায় দেয়। কল্পসূত্র কার লেখা? তখন হয়ে যাবে অ্যান্সার ভদ্রবাহু। এবার দেখো নাগার্জুন, ইনি কি লিখেছিল? বা নার্গার্জুন বলতে পারো। ইনি কি লিখেছিল? মাধ্যমিক সূত্র লিখেছিল। কি লিখেছিল বলো? মাধ্যমিক সূত্র। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই যে কটা বললাম সব কটা ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, নিচের রাজাদের মধ্যে কে জৈন ধর্মের একনিষ্ঠ অনুগামী ছিল? খারবেল, অশোক, বিম্বিসার নাকি মহাপদ্মনন্দ? জৈন ধর্মের একনিষ্ঠ অনুগামী ছিল, এখানে অ্যান্সার হয়ে যাবে খারবেল। আচ্ছা, আর কে কে ছিল? আর ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, রাষ্ট্রকূট রাজারা। ঠিক আছে, মেনলি একনিষ্ঠ অনুগামী ছিল কিন্তু এই খারবেল। ঠিক আছে, অশোক কিন্তু বৌদ্ধ ধর্মের অনুগামী ছিল। ওকে, পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি জৈনদের ত্রিরত্ন নয়? সৎজ্ঞান, সৎকর্ম, সৎ আচরণ, সৎবিশ্বাস। এখানে অ্যান্সার কি হয়ে যাবে? দেখো আমি একটু আগেই বললাম জৈন ধর্মের ত্রিরত্ন কোনটা? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান আর সৎ আচরণ। সৎকর্ম কিন্তু নয়। তাহলে এখানে কোনটা নয় বলেছে? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? সৎকর্ম। ওকে, আচ্ছা এবার আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য বলে দিই, এগুলো তোমরা মাথায় রাখবে বা নোট করে নিতে পারো। হাতিগুম্ফা, বাঘগুম্ফা, উদয়গিরি আর খণ্ডগিরি এগুলো কোথায় অবস্থিত বলো তো? ওড়িশাতে অবস্থিত। ঠিক আছে, এইগুলো কিন্তু সব জৈন স্থাপত্য। এই জৈন স্থাপত্যের মধ্যে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেয়, সেটা হচ্ছে দিলওয়ারা মন্দির। কি বলে? দিলওয়ারা মন্দির কি স্থাপত্য বা কি ধরনের স্থাপত্য? তখন অপশানে থাকবে বৌদ্ধ স্থাপত্য না জৈন স্থাপত্য বা ইটিসি দিতে পারে। তখন কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে কি? জৈন স্থাপত্য। ঠিক আছে, তারপরে পাবাপুরী, রাজগৃহ মন্দির এগুলো কিন্তু সবই আমাদের জৈন স্থাপত্য। ঠিক আছে, এবার অনেক সময় আছে বৌদ্ধ স্থাপত্য কোনগুলো, তখন কিন্তু মেনলি যেটা হয়ে যাবে নালন্দা বিশ্ববিদ্যালয়। খুব ইম্পর্টেন্ট। এবার দেখো এই নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিল, তাই না? এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। ওকে, তারপরে যেরকম বিক্রমশিলা মহাবিহার, এটা কোথায় রয়েছে? বিহারে রয়েছে। এটাকে প্রতিষ্ঠা করেছিল ধর্মপাল, প্রতিষ্ঠা করেছিল। এটাও কিন্তু বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। ওকে, একটা গ্রন্থ রয়েছে, ঠিক আছে, যার নাম জাতক। এটাতে কি আছে বলতে পারবে? এটাতে আছে বৌদ্ধের পূর্বজন্মের কাহিনী আলোচনা। ঠিক আছে, মানে পুরো কাহিনীর বৃত্তান্ত রয়েছে এই জাতক গ্রন্থে। এটা কি ভাষায় রচিত? এটাও কিন্তু পালি ভাষায় রচিত। যেরকম বৌদ্ধদের ধর্মগ্রন্থ কি ত্রিপিটক পালি ভাষায় রচিত, সেরকম এটাও পালি ভাষায় রচিত। আর যদি বলে জৈনদের প্রধান গ্রন্থ কি ভাষায় রচিত, তখন হয়ে যাবে অর্ধমাগধী বা প্রাকৃত ভাষায় রচিত। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক উপকারে লাগবে। আমি যাবতীয় ইম্পর্টেন্ট তথ্য মোটামুটি বলা যায় সব কিছুই বলে দিলাম। তো আমাদের জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম চ্যাপ্টার এখানেই শেষ। তো তার সাথে আমরা এমসিকিউর আলোচনা করে দিলাম।
ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলটা কিন্তু খুবই উপযোগী একটা চ্যানেল ফুড এশাইয়ের পরীক্ষার জন্য হতে চলেছে। ঠিক আছে, আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমি সমস্ত পিডিএফ কিন্তু এখানেই দিয়ে দিই। আর তাছাড়া আমরা কিন্তু ডেলি কুইজ প্রোভাইড করি, যেটা কিন্তু আমরা এই টেলিগ্রাম চ্যানেলেই দিই। ওকে, তো থ্যাংক ইউ।